রক্তলাল দিবাকর মেঘেতের আড়ালে লুকাতেই উদয় হয় এক টুকরো সুধাকর। মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে তার কোমল আলো। সেই আলোতে ধানগুলো স্পষ্ট হয়ে ওঠে। হালকা বাতাসে দুলছে ধানের শীষ। প্রাকৃতিক এই স্নিগ্ধ রূপ দেখে বিস্মিত চোখে তাকিয়ে আছে পরি। গ্রামের এই দৃশ্য কখনোই সে দেখেনি, তাই দু চোখ ভরে দেখছে সে। এটা তার প্রথম জ্যোৎস্না বিলাস। এর আগেও সে দেখেছে, তবে তা নিজ কক্ষের জানালা দিয়ে। আর আজ রাস্তার ধারে বসে কোমল জ্যোৎস্না গায়ে মাখছে। ইচ্ছে করছে নেকাব খুলে মন ভরে শ্বাস নিতে, কিন্তু সাই সামনে আছে বিধায় পারছে না। রাস্তার ধার ঘেঁষে ঘাসের উপর বসে আছে 5 জন ব্যক্তি, তবে কারোর মুখে কোনো শব্দ নেই। এতক্ষণ সাইয়ের কথা বলছিল, নওশাদের বাবা আর আফতাবের কাহিনী পুরো পুনরাবৃত্তি করেছে। কথা শেষ করতেই পরে রাগ হলো নিজের বাবার উপর। কথা দিয়ে আফতাব কোনো কালেই কথা রাখেনি। যদিও সে নওশাদকে পছন্দ করে না, তবুও ওর কিছুটা হলো খারাপ লাগছে। কিন্তু আপাতত নওশাদের চিন্তা বাদ দিয়ে চাঁদের আলোয় মন দিল। নেকাবটা খুলতে খুব ইচ্ছে করছে। ঠান্ডা হওয়া থেকে ঘ্রাণ নিতে চাচ্ছে সে, কিন্তু এই শায়ের গন্ডগোল পাকিয়ে দিল। পরির মুখ বিকৃত করে শায়েরকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু ওদিকে ঘুরুন তো, আমি নেকাবটা খুলবো। শায়ের কথা বললো না, চুপচাপ অন্যদিকে ফিরে ঘাসের উপর টান হয়ে শুয়ে পড়ল। এক হাত চোখের উপর দিয়ে রাখলো। পরি একটু খুশি হলো। নেকাব সরিয়ে জোরে জোরে শ্বাস নিল। আহা, চারিদিক থেকে কত রকমের ঘ্রাণ আসছে। এরকম অনুভূতির সাথে কখনোই মিলিত হয়নি পরি। উঠে দাঁড়িয়ে পরি ধান ক্ষেতের দিকে দৌড় দিল। আশেপাশে ক্ষেতের মধ্যে কিছুক্ষণ ঘুরে বেড়াল। জুম্মান চেঁচিয়ে পরিকে বলল, আপা আসো, বাড়ি যাই, বড় আম্মা চিন্তা করব। পাশ থেকে কুসুম বলে উঠল, পাখি খাঁচা থেইকা সার পাইছে তো তাই উঠতাছে। পরি সাবধানে রাস্তার উপর উঠল, নেকাব পরে নিল। স্যার আগের মতো শুয়ে আছে। জুম্মান বলল, সুন্দর ভাই ওঠেন, বাড়ি যাই। চট করে উঠে বসে সাহের। তারপর সবাই হেঁটে হেঁটে বাড়ির পথ ধরে। তবে যাওয়ার সময় কেউ কারোর সাথে কথা বলে না। জমিদার বাড়ির প্রাঙ্গণে শখানেক মানুষের উপস্থিতি। তাদের মাঝে আফতাব বসে আছে এবং আখিরও আছে। তারা গভীর আলোচনা করছে। সাহেরকে আসতে দেখেই সবাই রাস্তা ছাড়ল। পরীরা পাশ কাটিয়ে বাড়ির ভেতর যাচ্ছিল, কিন্তু আখিরের কর্কশ কণ্ঠস্বর শুনে থেমে গেল পরি। সে সাহেরকে ধমকে বলছে, এতক্ষণ কথা ছিলি ওদের নিয়ে? যদি তোর কোনো বিপদ হতো তাহলে কি করতে? একা সামলাতে পারতে? তবে এবার স্যার জবাব দিল, বিপদ কি হয়নি আছে? কার জন্য হয়েছে এই বিপদ? দেখছেন ভাই, কত বড় বেয়াদব এই ছেলে। মুখে মুখে তর্ক করছে আমার। এই ছেলে, তুমি কি জানো কার সাথে কথা বলছো তুমি? আমি চাইলে তোমাকে কাজ থেকে ছাড়ে দিতে, জানো তুমি? আফতাবের আগে পড়িয়ে এসে জবাব দিল, আপনার ভাইকে জবান সামলে কথা বলতে বলুন আব্বা। না জেনে ওনাকে কেন দোষ দিচ্ছেন? দোষ তো আপনাদের। কথা দিয়ে কথা রাখেননি আপনারা, যার জন্য আমাদের বিপদে পড়তে হয়েছে। আর উনি না থাকলে আমাদের বেঁচে ফেরা সম্ভব হতো না। আফতাব কিছুই বলল না, শুধু কড়া চোখে তাকালো পরির দিকে। পরি তা গ্রাহ্য করলো না। পরি, তুই ঘরে যা, আমরা সব দেখছি। আখিরের কথা শুনতে রাগ হলো পরির। ওর নামটা এই খারাপ লোকের মুখে শুনতে চায় না। এখানে অনেক মানুষ আছে বিধায় চাচাকে কথা শোনাতে সে পারল না। শায়ের দিকে এক পলক তাকিয়ে সে অন্দরে চলে গেল। পরি চলে যেতেই আখির আবার শায়েরকে কতগুলো কথা শোনালো। শায়ের এবার আর কিছু বলে না। শেষে আফতাবের ধমকে আখির থামে। শামসুল উদ্দিনের উপর পাল্টা হামলা করা হবে। আজকের ভাগ্যক্রমে আজ ওরা বেঁচে গেছে, তাই ওদের আরও শক্তিশালী হতে হবে। এ নিয়ে অনেক কথা বলে সবাই। পরবর্তী সভা কাল সকালে হবে। এখন রাত হয়ে গেছে। তবে সবার আগে শায়ের নিজের ঘরে চলে গেল। মেজাজ খারাপ হয়ে গেছে আখিরের কথা শুনে। পাশে থাকা জল চৌকিতে লাথি মেরে নিজের রাগটা কমানোর চেষ্টা করলো, কিন্তু আজ সে কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। কি করে না সে? জমিদার বাড়ির জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত সে, তবু আখিরকে অপমান করে। এটা সব সময় করে, কিন্তু আফতাবকে কখনোই প্রতিবাদ করতে শায়ের দেখেনি। অথচ শায়েরকে ছাড়া কোনো সিদ্ধান্তই আফতাব নিতে পারে না। তাহলে এই বৈষম্যতা কেন? পকেট থেকে একটা সিগারেট বের করে ধরে সে। সুকটান দিতে থাকে একের পর এক। সিগারেট খুব একটা খায় না শায়ের। যখন অতিরিক্ত রেগে যায়
তখন খাই। সকালে পরীর ঘুম ভাঙে কোলাহলে। বিরক্ত হয়ে সে অন্দরে উঠোনে আসলো। সোনালি আর ওর শাশুড়িকে দেখে সেদিকে দ্রুতপদে এগিয়ে গেল। মালা জেসমিন ওখানেই ছিলেন। রূপালীর শাশুড়ি মালার হাত দুটো চেপে ধরে চোখের জল ফেলছে আর বলছে, আপনার কাছে আমি আমার মাইয়াডা দিয়া গেলাম, ওরে ভালো কইরা রাইখেন, ওই হানে থাকলেও বাঁচবো না, ওরা মাইরা ফেলাইব ওরে। বলতে বলতে তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন। রূপালীও নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। শাশুড়িকে সে খুব ভালোবাসে, ঠিক নিজের মায়ের মতো। ওই বাড়িতে এই একটা মানুষকে সে নিজের থেকে বেশি বিশ্বাস করে। নিঃস্বার্থভাবে এই মানুষটা তাকে বেশি ভালোবাসে। তাই তিনি রূপালীর চিন্তা করে ওকে এখানে রেখে গেলেন। কেননা কবির এখন তার আসল রূপে ফিরে এসেছে। শুধু কবি নয়, ওনার বাকি 3 ছেলেও খেপেছে। আফতাবের পতন ঘটাতে চাই সবাই, এমনকি তার নিজের স্বামীও। শামসুল উদ্দিন রূপালীর শাশুড়ির ভাই, বেশ নামডাক তার। টাকা পয়সা জমি জমার অভাব নেই, সাথে আছে ক্ষমতা। আফতাবের করা অপমান তিনি মানতে পারেননি, তাই তার লোক দিয়ে পরীকে তুলে এনে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তাতে সফল হননি। তারপর চোখ পড়ে রূপালীর উপর। রূপালীকে কেন্দ্র করে আফতাবকে নাচাবে। গর্ভবতী রূপালীকেও ছাড় দেবে না, একথা রূপালীর শাশুড়ি জানতে পারে। তাই ভোর হবার আগে রূপালীকে নিয়ে চলে আসে। সে জানে এতে সেও বিপদে পড়বে, তবুও পুত্রবধূকে তিনি বাঁচাবেন। পরি রূপালীর কাছে গিয়ে ওর দিকে তাকাতে চমকে গেল। রূপালীর গালে 3 আঙ্গুলের ছাপ স্পষ্ট। ফর্সা গালে রক্ত লাল হয়ে গেছে, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। রূপালীর 2 বাহু চেপে ধরে পরি বলল, আপা তোর এই অবস্থা কি করেছে? রূপালী জবাব দিল না পরির প্রশ্নের। অন্য কথা বলল সে। পড়ি, চল ঘরে, তারপর সব বলছি। মা, আপনি তাড়াতাড়ি চলে যান, না হলে আমার আব্বাও আপনার ক্ষতি করে দেবে। এরা এখন পিশাচে পরিণত হয়েছে। রূপালীর মাথায় হাত বুলে ওর শাশুড়ি চলে গেল। রূপালী মালার দিকে তাকালো। মালা কাঁদছে, তা দেখে রূপালী বলল, কাঁদবেন না আম্মা, আপনার কান্না আমার ভালো লাগে না। ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানেই যেতেই হবে আমাদের। শুধু দোয়া করবেন পরীর ভাগ্য যেন ভালো হয়, আপনার স্বামী যেন পরীর জীবন নষ্ট না করে। রূপালী পরীর হাত ধুয়ে নিস্তলের একটা ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। পালঙ্কের উপর আস্তে করে বসে পরীর দিকে তাকিয়ে বলে, অনেক প্রশ্ন তোর মনে, তাই না পরী? আমার বিয়ের পর থেকে তোর মনে হাজার প্রশ্ন, আজ সব বলবো তোকে, শুনবি? চুপ করে রূপালীর ক্ষতের দিকে তাকিয়ে আছে পরী। রূপালী বলতে শুরু করে, যদি কোনো পুরুষ নারীর নেশায় আটকে যায়, তাহলে তো সুন্দর মেয়ে তার জীবনসঙ্গী হোক না কেন, সেই নেশায় পুরুষটি কাটিয়ে উঠতে পারে না। অভ্যাস বদলানো খুব কঠিন। সেরকম একটা পরিবারে বিয়ে হয়েছে আমার। আমার মুখে যে ক্ষত দেখছিস, এটা নতুন কিছু না, খুব পুরনো। যখন মেয়েদের নেশায় ভূত থাকতো প্রতিবাদ করতাম, তারপর আমার এই হাল করতো সে। ইচ্ছে করলে আম্মাকে সব কথা বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ বড় আপাকে হারিয়ে আম্মা এখনো কষ্ট পাচ্ছেন। আমার কষ্টের কথা শুনলে তিনি আরো কষ্ট পাবেন, কিন্তু তা হলো না। আর পরি, আল্লাহ মনে হয় আমাকে কষ্ট পেতেই দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম প্রথম কবির ভালোই ছিল, আমার সাথে ভালো ব্যবহারও করতো, কিন্তু ওর ছোট ভাইয়ের চাহনি অত্যন্ত নোংরা ছিল। আমার দিকে সবসময় নোংরা ভাবে তাকাতো, বিশ্রী কথাবার্তা বলতো, গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। এসব কবির দেখেও না দেখার ভান করতো। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম, কবির ওর ভাইকে কিছু বলছে না দেখে। তাই আমার শাশুড়িকে সব বলি, তিনি আমাকে বাঁচাতে ছোট ছেলের বিয়ে দেন। আমার শাশুড়ি সত্যিই খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। কালকে তোরা আসার পর কবির ওর ভাইয়েরা মিলে জঘন্য পরিকল্পনা করে ওদের মামার অপমানের প্রতিশোধ নিতে জোর করে তোর সাথে নৌসাদকে বিয়ে দিবে। কিন্তু তোরা নাকি নিজেদেরকে বাঁচিয়ে গ্রামে চলে এসেছিস। তারপর ওদের চোখ পড়লো আমার উপর। ওরা ভেবেছিল আব্বার দুর্বলতা আমি, মেয়েকে বাঁচাতে আব্বা সব কিছু করবেন। কিন্তু ওদের ধারণা যে ভুল। বলি, আব্বা নিজের সম্মানের জন্য যেভাবে বড় আব্বাকে ছেড়ে দিয়েছেন, সেভাবে আমাকেও মরে যেতে দেখতে পারতেন।
আমার শাশুড়ি আমার ভালো চান বলেই আজকে দিয়ে গেলেন আমাকে। না জানি তার কি অবস্থা করবে আমার শ্বশুর। ভাবিরা আমাকে হিংসা করতো, তার কারণ তাদের স্বামীরা সবসময় আমার রূপের প্রশংসা করত। তাদের চোখও যে নোংরা তা আমি ঠিকই টের পেয়েছি, কিন্তু ভাবিরা আমার খারাপ চায়নি কখনো। সব শেষে এটা বলতে পারি, কবিরদের পরিবারের ভাবিরা আর আমার শাশুড়ি ছাড়া সবাই কুৎসিত লোক। আর কিছু বলতে ইচ্ছে করছে না পরে, তবে আরো অনেক কথা তোর অজানা, পরে বলবো সব। নিজের কথা শেষ করে লম্বা দম ফেলে রূপালী। পরীর চেহারায় শান্ত ভাব দেখে চমকায় সে, কিন্তু পরীর তো রাগার কথা। পরী ধীর পায়ে এসে রূপালীর পাশে বসে, খুব শান্ত গলায় বলে, তুমি যদি বিধবা হও, তোমার সন্তান যদি পিতৃহারা হয়, তাহলে কষ্টও পাবে না তো? সর্বাঙ্গ তড়িৎ গতিতে ঝাঁকুনি দিয়ে উঠল রূপালীর, মাথা ঘুরে উঠল। এসব বলছি কি ওর বোন? মৃত্যু খেলা খেলবে নাকি? পরি, তুই এসব বলছিস কি? 3 বছর আগে যা হয়েছিল আবার তা হবে। পরি, আমার কথা শোন। পিছনে যা হয়েছে তা ভুলে যা। পরি কিছুই ভোলে না পা। ওরা তোমার গায়ে হাত তুলতো, তুমি তা না বলে অন্যায় করেছো। শাস্তি তোমাকেও পেতে হবে। শাস্তি হিসেবে বিধবা হতে হবে তোমাকে। নিজেকে তৈরি করো। পরি, এমন করিস না বোন আমার। আমি ভালো নেই তো কি হয়েছে? তোকে ভালো রাখবো আমি। ওদের সাথে তুই পারবি না পরি, ওরা ভয়ানক। আমার কথা শুন পরি। তাতে আমার কিছু যায় আসে না পা। ওরা তোমার গায়ে হাত তুলেছে, মনে আছে? তোমার গায়ে হাত দেওয়ার কারণে আমি সুশীলকে। বাকি কথা বলতে দিল না রূপালী। হাতের তালু দ্বারা আবদ্ধ করে নিল পরীর ঠোঁট জোড়া। অসম্ভব কাঁপতে লাগলো রূপালী। পরীকে শান্ত করার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু পরী নাছোড় বান্দা, সে হাল ছাড়বে না। সে বলল, আমি নওশাদকে বিয়ে করবো আপা। না পরি, এটা কিছুতেই সম্ভব না। কেন? তুমি তো বলেছিলে নওশাদ ভালো ছেলে। তাহলে? আমি এখনো বলছি নওশাদ ভালো ছেলে, কিন্তু ওর পরিবারে কেউ ভালো না পরি। নওশাদকে বিয়ে করলে আমি ওই পরিবারে ঢুকতে পারবো। তারপর আমি আমার প্রতিশোধ নিব। ছাড়বো না কাউকে আমি। আপা তোকে এই বিয়ে করতে দেবে না। আমি বিয়ে করবই। পরী দরজা খুলে বেরিয়ে গেল। অন্দরের উঠোনে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে চিল্লাতে লাগলো। আফতাব কথা বলছিল আখিরার শায়ের সাথে। পরীর গলার আওয়াজ পেয়ে তিনি অন্দরে গেলেন। আফতাবকে দেখা মাত্রই পরী বলে উঠল, আমি নওশাদকে বিয়ে করবো আব্বা, আপনি সব ব্যবস্থা করেন। আফতাবের রাগ যেন আকাশ ছুঁয়েছে। শত্রুপক্ষের সাথে আত্মীয়তা করতে চাইছে তার মেয়ে। এ কথা আর 5 জ্ঞান হলে তো সর্বনাশ। শত্রুর সাথে মৃত কখনই সে হবে না। মালাও চলে এসেছে মেয়ের চিৎকার শুনে। পরীর কথা শুনে সে হতভম্ব। আফতাব আছে বিদায় কিছু বলে না মালা। আফতাব বলে, তোমার সাহস দিনকে দিন বাড়ছে পড়ি। আমার মুখের ওপর এত বড় কথা বলতে বাধলো না তোমার? বাতলে বলতাম না। মেয়েকে বোঝাও মালা, নাহলে খুব খারাপ হবে। কিন্তু মেয়ে মানুষের এত জেদ ভালো না। আর পুরুষ মানুষের এত অবহেলাও ভালো না। আফতাব এবার কড়া চোখে মালার দিকে তাকিয়ে বলে, পাগল হয়ে গিয়েছো তোমার মেয়ে, সামলাও মেয়েকে। বলে আফতাব অন্দর ছেড়ে চলে গেলেন। মালা পরীর গালে পরপর কয়েকটা থাপ্পড় বসে ওর ঘরে আটকে রাখলো। জানালার ধারে বসে আকাশের দিকে তাকালো পরী। কি সুন্দর নীল আকাশ, টুকরো টুকরো সাদা মেঘ অন্তরের সহিত ভাসছে। ওদের 3 রাত নিশ্চয়ই খুব সুখে কাটে, না হলে এত আনন্দ কোথায় পায় ওরা? পরীর ভাবনে সবসময় পাখি আর আকাশকে নিয়ে। এই পাখির মতো যদি সে আকাশে উড়ে বেড়াতো তাহলে কতই না ভালো হতো। কেউ তাকে বকতো না, না কোনো বিপদ হতো। এসব ভাবনা প্রতিনিয়ত পরীর মগজ খায়। দরজা খোলার শব্দে ফিরে তাকাই পরী। কুসুম শব্দবিহীন পা ফেলে পরীর কাছে এসে বলল, আপা, আপনারে বড় আম্মা বৈঠকে যাইতে কইছে। শায়ের ভাই কথা কইব আপনার লগে। শায়ের পরীর সাথে আবার কি কথা বলবে ভাবনাটা মনের ভেতর রেখে মাথায় ওড়না জড়ালো পরী। তারপর এগিয়ে গেল বৈঠক ঘরের দিকে। কুসুমও সাথে গেল। ইশায় শায়ের ঘরটা দেখিয়ে দিয়ে চলে গেল সে। পরী পা রাখলো চৌকাঠের ভেতরে। শায়দ তার জন্য অপেক্ষা করছে। পরীকে আসতে দেখে সে হাত দিয়ে জল চৌকি দেখে বসতে বলে। তাই করে পরী। মাথা নিচু করে শায়ের সামনে বসে পরী। শুনলাম আপনি নাকি নওশাদকে বিয়ে করতে চান। হুম। কত কিছু হয়ে গেল এসব নিয়ে, তারপরেও আপনার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? পরী জবাব দিল না দেখে শায়ের আবার বলেন,
আপনার কি মনে হয় এভাবে প্রতিশোধ নেওয়া সম্ভব? আপনাকে যতটা বুদ্ধিমতী ভেবেছিলাম আপনি তো ততটাই বোকা দেখছি। নৌশাদকে বিয়ে করলে আপনি প্রতিশোধ নিতে পারবেন এটা আপনার ধারণা, কিন্তু এতে আপনার ক্ষতি হবে বেশি। আচ্ছা, বিয়ের পর আপনি কিভাবে প্রতিশোধ নেবেন? ওদের সাথে একা কিভাবে লড়াই করবেন? কালকে তো 7 জনের সাথে লড়াই করতে পারলেন না, আর ওই বাড়িতে যত লোক আছে তাদের সাথে কি শক্তি দিতে পারবেন? না, কারণ আপনি মেয়ে। 1-2 জনের সাথে আপনি পারলেও 100 জনের সাথে পারবেন না। আর আপনার বাবাকে তো চেনেন, দরকার পড়লে আপনাকে খুন করে ফেলবে, তবু নওশাদের সাথে আপনার বিয়ে দেবে না। নিজের বিপদ ডেকে আনবেন না। আর মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভাবুন, তাহলে বুঝতে পারবেন একা যুদ্ধে জয় করা অনেক কঠিন। আপনি যা ভাবছেন তা আপনার জন্য বিপজ্জনক, তাই ওসব চিন্তা বাদ দিন। তার জন্য আমরা সবাই আছি। আপনি ঘরের দিক সামলান। আমি জানি আপনি শক্ত মনের মানুষ, কিন্তু আপনার মা এবং বোন কিন্তু তা নয়। যা করবেন ভেবে করবেন। আমি আবারও বলছি, এভাবে কখনো প্রতিশোধ নেওয়া সম্ভব না। মাথা ঠান্ডা রাখুন। শায়রের বলা প্রতিটা কথাই সত্য। তার মাথা খাটিয়ে ভেবে দেখল পরি। ইস, কি বোকা সে! ভাবতেই ওর নিজেরই লজ্জা করছে। নিজের গ্রামে পরি যাই করুক না কেন, অন্য গ্রামে তা পারবে না। আফতাব নিজে তো পারল না। মেজাজ আরও খারাপ হলো পরি, তবে তা এই মুহূর্তে প্রকাশ করে না। চুপ করে বসে আছে সে। পরীকে এখনো চুপ থাকতে দেখে শায়ের বলে, তো এখন কি সিদ্ধান্ত নিলেন? নৌশাদকে বিয়ে করবেন? পরি চটজলদি উঠে দাঁড়িয়ে বলে, আমি আসি। প্রশ্নের উত্তরটা দিলে ভালো হয়। আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। এক দৌড়ে নিজের কক্ষে চলে এলো পরি। ভাবনা ওর বাড়ছে। কবিরের কাছে তাহলে ও পৌঁছাবে কিভাবে? রূপালি করা আঘাতগুলো পরীকে পোড়াচ্ছে খুব। সহ্য হচ্ছে না পরীর। কবিরকে খুন করতে পারলে ভালো হতো। কিছু একটা মনে করে পরি ছুটল নিচতলায়। পথে মালাওকে টেনে ধরে কলপারে নিয়ে যায়। কয়েক বালতি পানি ভর্তি, আরেক বালতি ভরার জন্য কল চাপছে কুসুম। মালা পরীকে বসে মাথায় পানি ঢালতে লাগলো। অবাক হয়ে পরি বলে, আমা করেন কি? চুপ থাক, সবসময় মাথা গরম থাহে, আজ সব ঠান্ডা কইরা দিতাছি। হতাশ হলো পরি। মাথায় পানি ঢালে তো মাথা ঠান্ডা হবে, কিন্তু ওর মনে যে দাবানল হচ্ছে তা কিভাবে ঠান্ডা হবে? পরি মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, মাথায় তো ঠান্ডা পানি দিতেছেন, পরানে ঠান্ডা পানি কেমনে দিবেন? মালার হাত থেমে গেল, আর পানিও ওঠাতে পারলেন না তিনি। কুসুমকে পানি ঢালতে বলে চলে গেলেন। কেটে গেছে 2 দিন। এই 2 দিন পরি শুধু শারীরের কথাগুলো ভেবেছে। একবার নয়, বারবার ভেবেছে এটা করলে অনেক বড় ক্ষতি হতো পরির। তাই ওসব বাদ দিয়ে পরি আজকে নিঃশব্দে বিন্দু এসে পরির পাশে দাঁড়ালো। বিন্দুর অস্তিত্ব পেয়ে পরি ফিরে তাকালো। প্রিয় সখীর মুখটা দেখে খুশি হতে পারল না পরি, কেননা আজকে যে সে মুখ ভার করে রেখেছে। বিন্দুর বিরস চিত্র বদনের দিকে তাকিয়ে পরি জিজ্ঞেস করে, কি হয়েছে বিন্দু, মুখটা শুকনো কেন? প্রশ্নের জবাবে কেঁদে দিল বিন্দু। মুক্তানাই অশ্রুগুলো হানা দিল শ্যামা কপলে। পরি চিন্তিত হলো বিন্দুর চোখে পানি দেখে। যে গজদন্তির ঠোঁটে সর্বদা হাসি থাকে, আজ সে ঠোঁটে কান্না ভাঙছে। কি হয়েছে বিন্দু, বল আমাকে। পরি, আমি মনে হয় মাঝিরে পামো না রে। বলেই বিন্দুর কান্নার বেগ বাড়ল। পরি ওর চোখের জল মুছে দিয়ে বলে, আগে আমাকে সব বল, না হলে বুঝবো কিভাবে? ওই দিন মাঝি আমারে কাপড় দিছে, সিঁদুরের কৌটা দিছে, এ কথা কেডা জানি আমার মায়েরে কয়ে দিছে। মা আমারে অনেক মারছে পরি, আমার লাল কাপড়টা পরাই দিছে। এখন সিঁদুরের কৌটা কোথায় তা জিগাইতেছে। আমি কি করম পরি? বলে দে, তুই সম্পান মাঝিকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, আর সম্পান মাঝিও এখন তোকে বিয়ে করতে পারবে। কইছি পরি, কিন্তু মা বিয়া দিবে না মাঝির লগে। মাঝির নাকি বাপের পরিচয় নাই, এর মাও নাকি জানে না ওর বাপ কেডা। বিন্দুর কথায় বিস্মিত হলো না পরি। সম্পান যে পিতৃহারা তা জানে পরি। গর্ভবতী অবস্থায় নিজের ভাইয়ের বাড়িতে উঠেছিল সম্পানের মা। নিজের বোন বলে সেদিন সম্পানের মামা তাকে থাকার জায়গা দিয়েছিল। বাড়ির এক কোণে ছোট্ট একটা ঘর তুলেছিল সম্পানের মা রাখি। সেখানেই জন্ম সম্পানের। গ্রামের অনেক লোক কথা শুনিয়েছিল রাখিকে, কেননা নিজের ভালোবাসা মানুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল রাখি। বছরখানেক বাদে ফিরে আসে সে, কিন্তু ওর স্বামীর খবর কেউ জানে না। রাখির ভাষ্যমতে ওর স্বামী ওকে রেখে শহরে কাজে গেছে
3 মাস আগে, আর আসেনি। রাকিয়া থাকতে না পেরে চলে আসে। তবে রাখির বিশ্বাস তার স্বামী একদিন ফিরে আসবে, সেই জন্য আজও অপেক্ষা করছে রাখি। সবার কটু কথা সহ্য করে ছেলেকে নিয়ে পড়ে আছে ওখানে। গ্রামের সবাই সন্দেহ করে রাখিকে, অবৈধ সন্তান হিসেবে জানে সম্পানকে। সম্পানকেও কম কথা শুনতে হয় না, কিন্তু মায়ের অতীত সম্পর্কে অবগত সে। রাখি সবই বলেছে ছেলেকে। এ বলেছে সম্পানের বাবা এখনো বেঁচে আছে, সেজন্য রাখি আজও শাঁখা সিঁদুর পরে। ঠিক এই কারণে চন্দনা নাকচ করেছে সম্পানকে। মেয়ের মুখে সম্পানের কথা শুনতেই বিস্ফোরিত হয়ে নিজের মেয়েকে কয়েক ঘা বসিয়ে দেয়। বিন্দুকে সম্পানের সাথে বিয়ে দিলে লোকে কি বলবে, চুলকানি পড়বে মুখে। চন্দনা তা হতে দেবে না। দরকার পড়লে মেয়েকে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে, তবুও সম্পানের হাতে বিন্দুকে তুলে দেবে না। পরি দীর্ঘশ্বাস চালো। বিন্দুর হাত ধরে টেনে পালঙ্কের উপর বসিয়ে পড়ল। চিন্তা করিস না, তোর বিয়ে সম্পান মাঝির সাথেই হবে। আপাতত চুপচাপ থাক। সম্পান মাঝি এখন কোথায়? বিন্দু নাক টেনে জবাব দিল, শহরে গেছে, আইব কবে জানি না। এক কাজ কর, তুই তোর মাকে কিছু বুঝতে দিবি না। ভান ধরবি যে তুই সম্পান মাঝিকে ভুলে গেছিস। সম্পান মাঝি আগে গ্রামে ফিরে আসুক, তারপর পরবর্তী চিন্তা ভাবনা করা যাবে। বিন্দু জড়িয়ে ধরে পরীকে। চোখের জলে ভাসলো পরি কাঁদ। সে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, আমি মাঝিরে ছাড়া বাসুম না পড়ি, সত্যি করে ময়রা যামু। নিজের থেকে বিন্দুকে ছাড়িয়ে নিল পরি। রেগে গিয়ে বলল, মরার কথা বলিস কেন? থাপ্পড় চিনোস? যা বলেছি তাই করবি। এখন বাড়িতে যা। নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালো বিন্দু। দরজা পর্যন্ত যেতেই পরিটাকে ঘুরে দাঁড়ালো সে। বিন্দু, মানুষ পাগলের মতো ভালোবাসি কেমনে? এতক্ষণে একটুখানি হাসলো বিন্দু। ঠোঁটের হাসির রেশ ধরেই বলে, পাগলের মতো কেউ ভালোবাসে না, ভালোবাসে মানুষ পাগল হয়। সুখান পাগলার মতো? কি জানি, আমি তো আর দেখিনি সুখান পাগলের বউরে কেমনে ভালোবাসতো। একটুখানি চুপ থেকে বিন্দু আবার বলল, সত্যি ভালোবাসলে মানুষ পাগল হইবই, কেউ বাইরে থেকে তো কেউ ভেতর থেকে। বিন্দুর প্রস্থানও পরীর ঘোর কাটল না। তবে বিন্দুর কথাটা বাস্তব। সত্যিকারের ভালোবাসা একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সবে সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে তারা মন থেকে ভেঙে পড়ে, আর যাদের সহ্য করতে হয় না তারা মানসিক চাপ সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। শরীরের ক্ষত সারানো গেলেও মনের ক্ষত সারানো সম্ভব না। পুনঃস্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা অনেক কঠিন। প্রতিদিন মৃত্যুর সমতুল্য যন্ত্রণা নিয়ে এগিয়ে যাওয়া সহজ কাজ নয়। অভাব অনটন, টাকা পয়সা হীন অসহায় হয়েও বেঁচে থাকা যায়, কিন্তু বেদনাময় অতীতকে সাথে নিয়ে বেঁচে থাকা অধিকতম কষ্টকর। তার জলজান্ত প্রমাণ সুখান পাগল। নিজের প্রিয়তমাকে হারিয়ে সে নিজের ঠিক রাখতে পারেনি। তার স্মৃতিচারণ করতে করতে আছে এমন স্থানে এসেছে যে এখন তার স্মৃতিতে তার প্রিয়তম ছাড়া অন্য কিছু নেই। পরি শুধু ভাবছে কিভাবে মানুষ এত ভালোবাসতে পারে। কই, সে তো পারছে না কাউকে ভালোবাসতে। তার জীবনে তো কেউ আসেনি এখনো। কিভাবে সে বুঝবে যে একটা মানুষ তাকে ভীষণ ভালোবাসে? সোনালি, বিন্দু আর সুখান নিজেদের ভালোবাসার প্রমাণ দিয়েছে। পরীকে কেউ কি আর ভালোবাসার প্রমাণ দেবে না? নাকি পরি নিজেই তার ভালোবাসা খুঁজে নেবে? কিন্তু কিভাবে? ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীত বাড়তে থাকে। এ সময়ে কুয়াশাচ্ছন্ন হয় চারিদিক। দূর থেকে কুয়াশার ভেতর থেকে মানুষ বের হয়ে আসতে দেখা যায়। কোনো সাদা পর্দা মনে হয় এই কুয়াশাকে। অদৃশ্য সেই পর্দা ভেদ করে মানুষের চলাফেরা। সবার গায়ে থেকে শীত নিয়ন্ত্রণ বস্তু, তবুও যেন শীত মানতে চায় না। ঠকঠক করে কাঁপে বৃদ্ধরা। ওষার আলো ফুটতেই উঠোনে জটলা বাঁধে সবাই। মিষ্টি রোদ গায়ে মেখে আরাম করে। ঘাসে জমে থাকা কোমল শিশির বিন্দু অপরূপ সৌন্দর্য যেন আরও মোহনীয় করে তোলে শীতকালকে। মানুষের পদাচরণে ভাঙে সেই শিশিরের ঘর। মাকড়সার জালে জমে থাকা শিশির দেখে মনে হয় এ যেন স্বচ্ছ কাচে তৈরি ঘর। কারিগর যেন খুব যত্নে তৈরি করেছে। আঙ্গুল দিয়ে টোকা দিতেই ঝরঝর করে শিশির ঝরে পড়ল। জলের উপর থাকা মাকড়সাটা দৌড়ে চলে গেল। বিন্দু খিলখিল করে হেসে উঠল তা দেখে। এই কাজটা করতে ওর ভীষণ ভালো লাগে, এজন্য সে শীতকালের অপেক্ষায় থাকে।
কি গো কারিগর, পালাইলা কেন? ঘর বানাইবা শক্ত কইরা যাতে কেউ ভাঙতে না পারে, আর তোমারেও পালাইতে না হয়। ঘর বানাও, তুমি থাকো, তুমি আমার ডর পাও, এমন হইলে চলবো না। আবার উচ্চস্বরে হেসে ওঠে বিন্দু। ওর হাসিতে মুখরিত হয় এই কুয়াশাময় সকাল। খেজুর গাছের উপর থেকে মহেশ মেয়ের হাসির শব্দ শুনে হাঁক ছাড়ে। কিরে মা, কার লগে কথা কইয়ে হাসোস? রসের হাঁড়িটা শক্ত হাতে ধরে বাবার পানে চেয়ে বিন্দু বলে, কি না, তুমি নামো তাড়াতাড়ি। মহেশ ধীর গতিতে নেমে পড়ল। বাবার হাত থেকে আরেকটা হাঁড়ি সে হাতে নিল। লম্বা বাঁশে দুই প্রান্তে 6টা করে মোট 12টা রস ভর্তি হাঁড়ি বাঁধা, আর বিন্দুর হাতে দুটো। মহেশ বাঁশটা কাঁধে নিয়ে বাড়ির পথেই রওনা দিল। বিন্দু চলল বাবার পিছু পিছু। শীতকালে মাছ ধরে না মহেশ, কারণ তখন পানি শুকিয়ে যায়। পদ্মার জাল ফেলে তখন মাছ পাওয়া দুষ্কর। খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করে সে। আর চন্দনা বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করে, তা দিয়ে চলে সংসার। এখনও সূর্যের আলো দেখা দেয়নি। এ সময় রোজ মহেশ আর বিন্দু বের হয় রস আনতে। বাবার সাথে যেতে বিন্দুর বেশ লাগে। মহেশ আর বিন্দুর আগমনে দৌড়ে যায় সখা। রসের হাঁড়ি হাতে নিয়ে খুশিতে গদগদ করে মায়ের কাছে গেল। চন্দনা বড় পাতিল চাপিয়েছে মাটির চুলায়। ইন্দু উনুন ধরাচ্ছে। চন্দনা এক হাঁড়ি রস বিন্দুর হাতে দিয়ে জমিদার বাড়িতে দিয়ে আসতে বলে। বিন্দুও সাথে সাথে ছুটল। মেয়ের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চন্দনা। মেয়েটার মাথা থেকে যে সম্পানের ভূত নেমেছে তাতে সন্তুষ্ট সে। না হলে রক্ষী ছিল না, গায়ের মানুষ যে ছিছি করত। বাপের নাই খবর, না জানি কোন আকাম করে বাচ্চা জন্ম দিয়েছে। ভালো হয়েছে বিন্দু বুঝতে পেরেছে। চন্দনা মহেশকে ডেকে বলে, হ্যাঁ গো শুনছ, পশ্চিম পাড়া থাইকা বিন্দুর লেগা একখান সম্বন্ধ আইছে। পোলা খুব ভালো, শহরে কাম করে। ফুলিবু আয়া কইল, আমি কিছু কই নাই, তুমি একটু খোঁজ নিয়ে দেখাও, ভালো হইলে আগাইমু। মহেশ মাথা নেড়ে বলে, দেখমুনে, পোলা যদি ভালো হয় তাহলে আমি আপত্তি করবো না। আমার বড় মাইয়া ভালো থাক, এইটাই চাই আমি। স্বামীর কথায় যার পরনাই আনন্দিত হলো চন্দনা। মেয়েকে ভালো করে বিয়ে দিতে পারলেই খুশি সে। দিন দিন গায়ের রং আরও চাপা হচ্ছে বিন্দুর। হবে নাই বা কেন, সারাদিন রোদে টোকলা বেঁধে বেড়ালে এমন তো হবে। না হলে মেয়েটা আরেকটু ফর্সা হতো বলে মনে করে চন্দনা। শহর থেকে গ্রামের ফেরার পথটার দিকে তাকিয়ে আছে বিন্দু। সে রোজ এখানে এসে দাঁড়ায় ওর সম্পানের জন্য, কিন্তু সম্পান মাঝি দেখা মেলে না। সে যে গেছে আর আসেনি। বিন্দু তাকে জানাতে পারেনি যে তার মা সব জেনে গেছে। সেদিন পরীর কথা মতো কাজ করেছিল বিন্দু। চন্দনা প্রথমে বিশ্বাস না করলেও বিন্দুর হাবভাব বুঝেছে তার মেয়ে সম্পানকে ভুলে গেছে। কিন্তু বিন্দুর মনে সম্পানের জন্য এখনও আগের মতো ভালোবাসা আছে। তা ঘুণাক্ষেরও টের পায়নি চন্দনা। বিন্দু প্রতিদিন অপেক্ষা করে কবে আসবে তার মাঝি, কবে লাল রঙের রঙিন করবে তার স্মৃতি। মন যে আর মানছে না। বিরহের দমনে পড়ছে মন, ঝলছে যাচ্ছে সারা অঙ্গখানি। কবে তার প্রিয়তমের হাতের ছোঁয়ায় ঠান্ডা করবে মন। যন্ত্রণা এসে ছটফট করছে। অশান্ত মনকে সান্ত্বনা দিতে দিতে বিন্দু এগিয়ে চলো জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়িতে লোকজনের সমাগম সবসময় থাকে। আজকে এর বিচার তো কালকে ওর বিচার। কাজ নিয়ে সবসময় দরবারি হতে থাকে। পাহারা তো আছে। শামসুল উদ্দিনের উপর পাল্টা হামলা করা আর হয়নি। পুলিশ কেস হয়ে গিয়েছিল। পুলিশ দুপক্ষকে কঠিন হুঁশিয়ার করে দিয়েছে। এরপর কোনো সংঘর্ষ হলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য হবে। এ কথাই দুপক্ষ দমে যায়। তবে সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেবে না। সপ্তর্বণে রক্ষীদের পাশ কাটিয়ে অন্দরে ঢুকলো বিন্দু। উঠোনে এক কোণে একটু রোদ এসে পড়েছে। মালা সেখানে বসে রোদ পোহাচ্ছে। শরীরটা তেমন ভালো নেই, তাই রান্না করতে যাননি। জেসমিন আর বাকিরা সব দেখছে। বিন্দু মালার দিকে এগিয়ে গিয়ে বলে, যেটি তোমাকে রস। রান্নাঘরে গিয়া সাদে যাতো পড়ি আছে, ওরে রাইকা নিয়ে আয়, রস খাইব নে। বিন্দু তাই করলো। সকালবেলা পরীকে ছাদে কি করে তা ভাবতে ভাবতে ছাদে উঠল বিন্দু। পরে বেলি ফুল ছিঁড়ে চুলে কাটছিল। বেলি ফুল তার ভীষণ প্রিয়। মন মাতানো তার সুবাস। এই সুবাস নিতে সে ছাদে আসে। মাটির টবে অনেকগুলো বেলি ফুল গাছ লাগিয়েছিল পরী। ফুলে ভরে গেছে ছাদ। বিন্দু পরীর কাছে গিয়ে বলে, এই সকালবেলা ছাদে আইসোস কেন পরি? বিন্দুর দিকে তাকিয়ে একগাল হাসলো পরী। কানে দুটো ফুল গুজে পড়ল। দেখ তো কেমন লাগছে।
তুই তো এমনিই সুন্দর, তোর গায়ে আছে বইলা ফুলগুলো সুন্দর লাগতাছে, কিন্তু ওই গাছের ফুলগুলো সুন্দর লাগতাছে না। পরি শব্দ করে হাসলো। বিন্দুর মুখে পরি সবসময় নিজের প্রশংসা পায়। পরি বিন্দুর কানে দুটো ফুল গুজে দিয়ে বলে, তোকে আরো বেশি সুন্দর লাগছে। ইস, আমি তো কালো। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী তুই। তুই সুন্দর বলে সম্পান মাঝে ভালোবাসা পেয়েছিস, আর আমি এখনো পাইনি। সম্পানের নাম শুনে বিন্দুর মুখে হাসি মিলিয়ে গেল। গোমরা মুখে বলল, মাঝি তো এখনো আইলো না পরি। পরি বিন্দুর চিবুক স্পর্শ করে বলে, চিন্তা করিস না, এসে পড়বে। চল রস খাই।